জ্বালানি সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চাইলেন প্রধানমন্ত্রী। 2 মাসের তেল মজুদ থাকার দাবি মন্ত্রণালয়ের। বিকল্প শ্রম বাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনায় সরকার। 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে মানবতা বিরোধী মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন। সংশ্লিষ্টতা পেয়েছে ট্রাইব্যুনাল। হাসনাতের সাথে সাক্ষাতের পর বিতর্কে চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম। এনসিপিতে যোগদানের গুঞ্জন, ভোটের হিসাব নিকাশ বলছেন বিশ্লেষকরা। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু। আক্রান্ত শিশুদের বড় অংশ অপুষ্টির শিকার, মত বিশেষজ্ঞদের। এবং হরমুজ প্রণালীতে অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের। ইরান যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসতে শাহবাজ শরীফের মধ্যপ্রাচ্য সফর। চলমান জ্বালানি সংকটের মাত্রা ও পরিণতি 1970-এর দশকের তেল সংকটের চেয়ে ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাস্তবতায় জ্বালানি সংকট মোকাবেলায় উন্নয়ন অংশীদারদের কাছে $200 কোটি সহায়তা চেয়েছেন সরকার প্রধান। এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সামিটে এই সহায়তা চান তারেক রহমান। পরে এসব কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য এবং এশিয়ান দেশদেরকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে যাতে উই ক্যান ওভারকাম। তো এই যে 2 সংস্থার কথা বললাম, আপনি একটা নাম দিলেন এখন। তো দিজ আর ইনস্ট্রুমেন্টস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইনস্ট্রুমেন্টস দ্যাট দে উইল unravel to assist in the process of having Asia. বর্তমানে জ্বালানি তেলের যে পরিমাণ মজুদ রয়েছে তাতে আগামী 2 মাস যে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। সচিবালয়ে জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এরপরও সংকট কেন কমানো যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের মধ্যে ভীতি দূর করতে চেষ্টা করছে সরকার। এছাড়া মজুদদারি কমাতেও কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি জানান, জ্বালানির দাম বাড়া না বাড়া নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় তার উপর। চুরি রোধে তেলের লরিতে জিপিএস ট্র্যাকার বসানোর চিন্তা করা হচ্ছে। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ যদি আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। আজকে দিনে টোটাল আমার ডিজেলের মজুদ আছে 1,01,385 মেট্রিক টন। অকটেন আছে 31,821 মেট্রিক টন। রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে এ নিয়ে ব্রিফ করছেন ফায়ার সার্ভিস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারপরে আমরা যেটা বলছি সেটা হলো যে আমরা এখনও অগ্নি নির্বাপনের কাজ করছি। সম্পূর্ণভাবে অগ্নি নির্বাপন শেষে আমাদের সার্চ টিম উঠবে উপরে, আমরা সার্চ করব। সার্চ করার পর যদি কাউকে পাওয়া যায়, রেস্কিউ টিম আছে, তারা রেস্কিউ করে বের করে নিয়ে আসবে। আচ্ছা, আপনার পুরো নাম এবং ডেজিগনেশনটা একটু বলুন। আমি মোহাম্মদ সালেউদ্দিন, উপপরিচালক, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা। ধন্যবাদ। আরেকটা কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন এমপি, মাননীয় এমপি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আরেকজন আমাদের এই এলাকার মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিধি, উনিও এখানে আছেন। তো আগুন লাগার সাথে সাথেই ওনারাও চলে আসছেন এবং এসে আমাদেরকে এবং লোকজনকে বুঝিয়েছেন এবং সহযোগিতা করেছেন। আপনারা জানেন, অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আমাদের হিউজ ক্রাউড যখন থাকে, উৎসুক জনতা থাকে, এটাও কিন্তু আমার অগ্নি নির্বাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বা সমস্যার সৃষ্টি হয়। ওনারা আসাতে হিউজ ক্রাউড কম হয়েছে, ওনারা রিকোয়েস্ট করে লোকজনকে সরিয়ে দিয়েছেন। এতে আমাদের কাজ করতে সুবিধা হয়েছে। পুরোপুরি নির্বাপন হতে কেমন সময় লাগতে পারে? আসলে আগুন নির্বাপনের কথাটা একুরেটলি বলা যায় না, কারণ আগুন একদিকে জ্বলে আরেকদিকে নিবে, পানি দিলে একটু কমে আবার বাড়ে, এক অবস্থা হতে পারে। অ্যাকচুয়াল টাইম বলা যাবে না, তবে আমরা অগ্নি নির্বাপন শেষ করেই আমাদের লোকজন উপর থেকে আগুন লাগার ধারণা এখনই বলা যাবে না। আমাদের ওই টিম কাজ করার পর আমরা কি কারণে আগুন লাগতে পারে সেটা খুঁজতে থাকবো এবং সেটা নিয়ে কাজ করবো। আপনাদেরকে ধন্যবাদ। জ্বালানি তেলের সংকটে গ্রাহকদের ভোগান্তি বেড়েই চলেছে। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল।
আর যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতে মিলছে সীমিত পরিমাণে। সরবরাহ না থাকায় বন্ধ থাকছে রাজধানীর অধিকাংশ তেল পাম্প। চরম ভোগান্তিতে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির চালকরা। দেশে পেট্রোল অকটেনের মজুদ বাড়লেও কমেছে সরবরাহ। এর ফলে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। গত সপ্তাহে অকটেনের একটি জাহাজ দেশে প্রবেশ করেছে। 17 এপ্রিল আরও একটি অকটেনের জাহাজ আসার কথা থাকলেও কিছুতেই কমছে না গ্রাহকদের ভোগান্তি। বুধবারও এসেছে ডিজেলবাহী জাহাজ, কিন্তু পাম্পগুলোর দৃশ্য অপরিবর্তিত। গ্রাহকরা বলছেন, রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কর্মঘণ্টা ব্যাহত হওয়ায় বিপাকে তারা। রাত 9টার সময় থেকে রেলগেটে, মহাখালী রেলগেট থেকে সিরিয়াল নিছি, লাইন কোনো রকম আগায় না। রাত্রে 2টার দিকে আসছি, আপনার ওই মহাখালী যে রেল লাইনটা আছে না, ওখানে এই পর্যন্ত এই জায়গায়। দীর্ঘ অপেক্ষার পরও যে পরিমাণ তেল মিলছে তা পর্যাপ্ত নয়। কোনো কোনো পাম্পে দীর্ঘ গাড়ির লাইন। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছে বাইক রাইডার ও অফিসগামী মানুষ। এত সিরিয়াল দিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে তেল নেওয়া যায়, কতক্ষণ সম্ভব একটা লোকের 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়াবার? এখানে একটা গাড়ি নিয়ে যদি আপনার 5 ঘন্টা 7 ঘন্টা তেল নিতে হয় বসে থাকে, তাহলে সে অফিস করবে কখন? এদিকে কিছু কিছু স্থানে গাড়ির লাইনের কারণে বন্ধ হয়ে গেছে সড়কের এক পাশ। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। যে তেলটা দেয়, এই তেলটা আমরা অর্ধেক রাস্তার মধ্যে পুরে ফেলি। 8,000 টাকা তেল দিবে, 2,000 টাকা তেল পুরছি গাড়িতে, তো লাভ কি? রাত 9:45 থেকে এখানে স্টে করছি, সেই আপনার মহাখালী রেলগেট থেকে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা সমস্যার হাল যদি না করতে পারে, আমি মনে করি একজন সাধারণ লোক হিসেবে আগামী 2 মাসে এটার সমাধান হবে না। জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে 12 এপ্রিল থেকে ঢাকার 7টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য QR কোড ভিত্তিক ফুয়েল অ্যাপ চালু করা হয়েছে। এই ব্যবস্থায় সর্বোচ্চ 1000 টাকার তেল নেওয়া যাচ্ছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষক উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোর মানুষের জীবনযাত্রা উন্নয়নে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই চলছে। এছাড়া বিদেশে কর্মী পাঠাতে বাংলাদেশের মিশনগুলোর সুপারিশের প্রয়োজন অনুসারে লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করা হচ্ছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। এর মধ্যে 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আগামী 1 জুলাই 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষক উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী জানান, সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। এছাড়া ইরান সহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যেই প্রফেশনটা সেটাতে যাতে তারা সঠিকভাবে গড়ে তুলতে পারে সেজন্য তাদেরকে আমরা সহযোগিতা করতে চেয়েছি এবং সেই কাজটিও আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে মব বেড়েছে, মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এর কথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার
তবে বর্তমান সরকার এই ব্যাপারে কোনো ছাড় দেবে না। তথ্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সরকারের কার্যক্রম ও বিভিন্ন মন্ত্রণালয়ে গৃহীত কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মানুষ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটতে দেওয়া হবে না। প্রশাসনিক ব্যর্থতার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হামের টিকার ব্যর্থতা খতিয়ে দেখবে সরকার। এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। ইন্টারিমের সময় আসলে একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে, যেটাকে আমরা মব বলি। পকেট মার, চোর, ডাকাত যদি হাতে নাতেও ধরি, ঠিক আছে উনি পকেট মার করছেন, আপনি হাতে নাতে ধরেছেন, আমরা তো পিটিয়ে মেরে ফেলি। এই ঘটনাগুলো ঘটতে দেওয়া যাবে না, এটা আমরা করতে দেব না। আসলে শাপলা চত্বরের ঘটনা সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাংবাদিকদের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলায় আব্দুল্লাল মামুনকে আসামি করা হতে পারে বলেও জানান তিনি। আমরা তৎকালীন চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি। 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, এই মানবতা বিরোধী অপরাধ, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। আবারও দলবদল বিতর্কে চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচিত হয়েছিলেন জনপ্রতিনিধি। তবে এবার কি তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঞ্জুরের বাসায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাক্ষাৎকারকে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক হিসেব নিকেশ অংশ মনে করছেন অনেকেই। আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে 2010 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন মঞ্জুর আলম। এখন আমি ওই কথাটা বলে দিচ্ছি। এরপর 2015 সালের মেয়র নির্বাচনে হেরে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন রাজনীতি ত্যাগ করার। রাজনীতির তো আমি আমার নিজেকে গুটিয়ে নিলাম। তবে 2008 ও 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফের ভোটে অংশ নিয়ে হেরে যান। মঙ্গলবার চট্টগ্রামে মঞ্জুর আলমের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে কয়েকজন যুবক মঞ্জুরকে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে জানতে চান হাসনাত কেন তার বাসায়। তাদের সাক্ষাতের পর সিটি নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। ওনাদের দুইজনের মধ্যেই আসলে সৌজন্য সাক্ষাৎটি হয়েছেন এবং এর একটা পর্যায়ে বিএনপির কিছু ছেলে এবং ছাত্রদলের কিছু ছেলে ওখানে মব সৃষ্টি করার চেষ্টা করে তাকে লাঞ্ছিত করার জন্য। মানুষের কাছে উনি একটা কি তামাশার পাত্র হিসেবে ইতিমধ্যে পরিগণিত হয়েছেন, যেটা আমরা সম্মানিত করেছিলাম বিএনপিতে এনে, সেই সম্মান নিজেই হারিয়েছেন। বিষয়টা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। উনি আসুক না, দেখতে পাবেন জনগণ কিভাবে প্রত্যাখ্যান করে। তবে সাবেক মেয়র মঞ্জুর আলম বলছেন তার নিমন্ত্রণে বাসায় এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে আবার কেন রাজনীতির মাঠে সরব হচ্ছেন এমন প্রশ্নে রাজনীতি বিশ্লেষকরা মঞ্জুর আলমকে মৌসুমী রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিয়েছেন। উনি হচ্ছে যে একজন মৌসুমী রাজনীতিবিদ। মৌসুমী রাজনীতিবিদ হচ্ছে কি যখন যেই দল ক্ষমতায় থাকে তখন সেই দলের দিকে তাদের সদস্যপদ সংগ্রহ করা, মনোনয়ন নেওয়া এবং প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করে নির্বাচিত হওয়া, তার প্রভাব প্রতিপত্তি বাড়ানো, ব্যবসা বাণিজ্য বাড়ানো। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মঞ্জুর আলম কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন সেটি এখন দেখার বিষয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নিজের এলাকার একটি রাস্তা প্রশস্ত করতে দ্রুত ব্যবস্থা নিতে সংসদের কাছে ভিক্ষা চাইলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা সিলেট মহাসড়কের দুর্ঘটনায় প্রাণহানি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে রাস্তাটি দ্রুত প্রশস্ত করার দাবি জানান তিনি। রাস্তাটি দ্রুত সংস্কার করতে না পারলে এলাকার জনগণ তাকে বেঁধে রাখবে এমন মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার বুড়িচং অংশটা প্রত্যেক দিন মৃত্যুর মিছিল। কেবল এই মাসটাই 23 জন মানুষ মৃত্যুবরণ করেছে। এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। এলাকার মানুষ, ধন্যবাদ মাননীয় সদস্য, আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার।
আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে যদি আপনি একটা রুলিং দিতেন এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেয়। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে। টাইমস ম্যাগাজিনে 100 প্রভাবশালী তালিকায় উঠে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। বুধবার 2026 সালে বিশ্বের প্রভাবশালীদের তালিকা প্রকাশ করেছে মার্কিন এই গণমাধ্যমটি। দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশে ফিরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দলের বিশাল জয় নেতৃত্ব দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দেশের রাজনৈতিক ঐক্য ও অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর জোর দিচ্ছেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি সহ নানা চ্যালেঞ্জ দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। রাজধানীতে একের পর এক তরুণীকে ফাঁদে ফেলে নির্যাতন ও ব্ল্যাকমেইল করে সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি। 2 মাসে অন্তত 13 তরুণী তার শিকার হয়েছেন। সম্প্রতি যাত্রাবাড়ির দনিয়া থেকে তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। যাত্রাবাড়ি থানায় আসা এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে থেকে রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তার ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহার দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের যাত্রাবাড়ির গোয়ালবাড়ি মোড়ের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিত রাব্বি। সেখানে নিয়ে জোরপূর্বক নির্যাতন করে তা মোবাইলে ধারণ করত। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য এবং অর্থ আদায় করা হতো। মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেইল করে, মোবাইল কেড়ে নেয় এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপর আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরও কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দিব। গ্রেপ্তারের পর এখন পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে একই ধরনের 10টি অভিযোগ পাওয়া গেছে। সব ভিকটিমই মিরপুর এলাকার। 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি এ পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরও। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। রাব্বি যে নারীকে বিয়ে করেছে তাকেও একই কায়দায় ট্র্যাপে ফেলে বিয়ে করেন। গেল 2 মাসেই এ ধরনের 13টি ঘটনা ঘটিয়েছেন তিনি। সব ভিকটিমের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সনাতন পঞ্জিকা অনুযায়ী 15 এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শুধু উৎসবে আনন্দেই সীমাবদ্ধ নয়, বরং ধর্মীয় আচার অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। নতুন বছরের শুভ সূচনায় ভোর থেকেই চলছে পূজা, প্রার্থনা ও মঙ্গল কামনায় নানা আয়োজন। চলছে আরতি, ভেসে আসছে প্রার্থনার ধ্বনি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারী বাজার, যেখানে শত বছরের ইতিহাস, সংস্কৃতি আর সনাতনী জীবনধারা একসঙ্গে মিশে গড়ে তুলেছে এক অনন্য আবহ। পহেলা বৈশাখ ঘিরে রাজধানী জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়লেও শাঁখারী বাজারে তা পায় এক ভিন্ন মাত্রা, যেখানে দোকান জুড়ে চলছে হালখাতার প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা। বাংলা নববর্ষের প্রথম প্রহরেই রং, আনন্দ আর উৎসবের আবহে নতুন প্রাণ ফিরে পেয়েছে এই এলাকা। ঐতিহ্যের ধারাবাহিকতায় অনেকেই সমৃদ্ধি ও শুভ সূচনার প্রত্যাশায় অংশ নিচ্ছেন গণেশ পূজায়। নববর্ষের দিন আমাদের সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। সবাই সুস্থ কামনার জন্য আমরা এই প্রার্থনা করি, ব্যবসা বাণিজ্যের জন্য। আজকে সনাতনীদের পয়লা বৈশাখ এবং এখানেও আমি পৈতৃক সূত্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ব্যবসায়িক ধারাকে বরণ করে নিতে বছরের শুরুতেই গণেশ পূজার মাধ্যমে নতুন হিসাবের সূচনা করছেন অনেকেই। বাবার ব্যবসাটাই চলছে, আমাদের ব্যবসাটা হচ্ছে মূল ব্যবসাটা হচ্ছে সংঘ শাখা। এই দিনটাতে আমরা এসে হিসাব কিতাব সব কমপ্লিট করে দিয়ে আমরা নতুন করে আবার এই বৈশাখের শুরু করি, যাতে বছরটা শুভ হয়। নতুন বছরকে স্বাগত জানাতে পুরান ঢাকার শাঁখারী বাজার যেন পরিণত হয়েছে ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলন মেলায়। 39 বছর যাবৎ আমাদের এই পূজা পরিবার, স্বামী স্ত্রী এবং নাতিপতি সবাই চাতে আমরা একতাভাবে সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা শঙ্খশিল্প আর সনাতনী আচার এখনো টিকে আছে শাঁখারী বাজারের গলিগুলোতে। আধুনিকতার ঘিরে হারিয়ে না গিয়ে এখানকার মানুষ বেছে নিয়েছেন নিজস্ব পরিচয় এবং ঐতিহ্যকে। মাজমা ফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব সাংরাই মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ রিলংপোয়ে, যা মৈত্রী বর্ষণ জলকেলি উৎসব বা ওয়াটার ফেস্টিভ্যাল নামেও পরিচিত। আগামীকাল শেষ হবে এই উৎসব। পানিকে পবিত্রতার প্রতীক মেনে পানি ছিটিয়ে এভাবেই নিজেদেরকে শুদ্ধ করে নিচ্ছেন তরুণ তরুণীরা। বান্দরবনে চলছে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসব। উৎসব ঘিরে পাহাড়ে চলছে পানির উৎসব বা জলকেলি উৎসব। দুপুরে বান্দরবনের চেমিডুলু পাড়ায় মৈত্রী পানি বর্ষণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আমি রাঙামাটি জেলার এমপি সাহেব হলেও কিন্তু আমি 3 পার্বত্য জেলার মন্ত্রী, সুতরাং আমি এখানে কোনো জেলাকে আমি বৈষম্য রাখবো না। আমি কিন্তু এখনো সুষম বর্তমান বিষয় আমাদের রাঙামাটি পার্বত্য জেলা যা পাবে 2 পার্বত্য জেলা সেটা পাবে। উদ্বোধনের পরেই তরুণ তরুণীরা একে অপরকে মঙ্গল জল ছিটান। শুধু তরুণ তরুণীরাই নয়, উৎসবে মেতে ওঠেন সব বয়সের মানুষ। পাহাড়ের প্রতিটি পাড়ায় পাড়ায় চলছে মৈত্রী পানি বর্ষণ উৎসব। খেলা দেখতে শত শত দর্শক ভিড় করেন রাজার মাঠেও। আজকে আমাদের শুভ নববর্ষের প্রথম দিন। এখন আমরা বুদ্ধ স্নান করাইতে আসছি। পুরোনো বছরকে ফেলে নতুন বছরকে গ্রহণ করছি। তো আমরা চাই আমাদের পরিবার ভালো থাকুক, সবাই ভালো থাকুক। বছরে একবারই হয় এটা, সাংরাই উৎসব পালন করার জন্য আমরা পুরো একটি বছর ওয়েট করে থাকি। উৎসবের আমেজকে আরেকটু বাড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ডিবিসি নিউজ ডেস্ক।